কি বলবেন? আমি কি বলবো? কে বলছে? আপনারা চুটি চাটা মিডিয়া। এই চিত্রনাট্যের যিনি রূপকার মমতা ব্যানার্জি, তাকে গিয়ে সব প্রশ্ন করুন, তিনি উত্তর দিতে পারবেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর মামলা সম্পর্কে যে রায় বা নির্দেশ দিয়েছে, এটাকে অনেকেই বলছেন একেবারে যেন ঐতিহাসিক নির্দেশ। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 5টি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী, তার মধ্যে 3টি মামলাতে একেবারে স্টে অর্ডার দিয়ে দিয়েছে, যে সেগুলো নিয়ে ফার্দার কোনো তদন্তের প্রয়োজন নেই অন্তত এই মুহূর্তে। এবং যে 2টি মামলাতে তদন্ত করা যেতে পারে বা চলতে পারে বলা হয়েছে, সেখানেও পরিষ্কার বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট যে প্রশ্ন করা যেতে পারে, জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, কিন্তু কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া কোনো কড়া স্টেপ নেওয়া যাবে না, এক কথায় গ্রেপ্তার করা যাবে না। এখানেই শেষ নয়, এর পরবর্তীকালে যখন কোনো কিছু কেস হবে বা মামলা হবে শুভেন্দু অধিকারীর নামে, কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া সেই সমস্ত মামলাতেও গ্রেপ্তার করা যাবে না। মানে এক কথায় বলা যায়, শুভেন্দু অধিকারীকে যে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট একেবারে নজিরবিহীন। আসলে কলকাতা হাইকোর্ট কোথাও একটা বুঝতে পেরেছে যে শুভেন্দু অধিকারীর বিষয়ে একটা রাজনীতিগতভাবে একটা প্রতিহিংসা করার চেষ্টা করছে, রাজ্যের সরকারকে দিয়ে কেউ করার চেষ্টা করছে। হঠাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে সেই অভিযোগের তীরটা হয়তো কোথাও একটা অবজার্ভ করতে পেরেছে কলকাতা হাইকোর্ট, যে শুভেন্দু অধিকারীর নামে যা হচ্ছে, যে মামলা হচ্ছে, যে প্রসেস চলছে আইনি, সেটা অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রতিহিংসার ফল। সেই জন্যই কলকাতা হাইকোর্ট নিজে যেন কোথাও একটা মনিটর করার কথা যেন সিদ্ধান্ত নিয়েছে। বলার চেষ্টা হয়েছে যে শুভেন্দু অধিকারীর নামে এখন যে মামলা চলছে, যে 5টার কথা বলা হচ্ছে কলকাতা হাইকোর্ট নজরে আনা হয়েছে, তার মধ্যে 3টে মামলা, এবং যার মধ্যে একটি মামলা রয়েছে যেটা একেবারে সিআইডি তদন্তভার হাতে নিয়েছে। সেটা হচ্ছে যে তার যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন, তার যে একটা রহস্যজনক মৃত্যু হয়েছিল, সেই মামলা 2018-র, সেটাকে আবার তুলে এনে নতুন করে যে অভিযোগ দায়ের করেছেন এই নিরাপত্তা রক্ষীর স্ত্রী, সেই মামলাতে শুভেন্দু অধিকারীর নাম জড়ানো হয়েছে। এবং আপনারা জানেন, আজকে সিআইডি ভবানী ভবনে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠায়। তিনি কিন্তু আজকে যাননি, তিনি একটা কারণ দেখে তিনি হাজির হননি, অথচ তার একটা শুনানিও ছিল আজকে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দৃষ্টিতে এই বিষয়টা আনেন, বলেন যে মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা বিষয় চলছে, কারণ শুভেন্দু অধিকারীর নামে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে, সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে কি করে আবার সিআইডি তাকে ডেকে পাঠায় কোনো জিজ্ঞাসাবাদ করার জন্য, কি করে ডেকে পাঠায়, যখন এই প্রশ্ন বা এই কথা যখন বলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী কলকাতা হাইকোর্টের সামনে, বিচারপতির সামনে, তখন কিন্তু বিচারপতি অবজার্ভ করেন যে সত্যিই তো এটা কি করে হয়, আমাদের এখানে মামলা চলছে আর ওখানে ভবানী ভবনে আবার ডেকে পাঠানো হয়েছে সিআইডির তরফ থেকে, এখনই এইসবের ডাকে কোনো সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে সকালের দিকে কিন্তু এরকম একটা প্রতিক্রিয়া দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর বিকেলের দিকে একেবারে অর্ডার কপি যেটা প্রকাশ্যে চলে এসেছে, সেটা বলে দেওয়া হয়েছে যে না, ওই কেসের তদন্তেই আর কোনো প্রয়োজন নেই অন্তত এই মুহূর্তে, স্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সিআইডি এই তদন্তভার চালাচ্ছিল, সিআইডি টিম যে তদন্তভার চালাচ্ছিল এই যে শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীর যে রহস্যজনক মৃত্যুর কেসে, সেই মামলাতে শুভেন্দু অধিকারীর যে নাম জড়ানো হয়েছিল, সেখানে একেবারে স্টে অর্ডার দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু এই কেস নয়, আরও 2টো কেস, যেটা ওটাকে শুনে হাসতেন। বলা হয়েছিল যে পাঁশকুড়া থানাতে একটা কেস হয়েছিল, সেখানে ছিনতাইয়ের ঘটনাতে শুভেন্দু অধিকারীর নাম, ছিনতাইয়ের ঘটনা, সেখানে শুভেন্দু অধিকারীর নাম, সেটাও একেবারে স্টে অর্ডার করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, যে এই তদন্তের বিষয়ে এখনই কোনো প্রয়োজন নেই। এবং আরেকটা হচ্ছে নন্দীগ্রাম থানা এলাকাতে রাজনৈতিক একটা গন্ডগোল, সেখানেও একেবারে শুভেন্দু অধিকারীর নাম জড়ানো হয়েছিল কেসে, সেটাও কিন্তু কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে এখনই এইসবের তদন্তের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ 3টে কেস একেবারে স্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। আর 2টো কেস, যার মধ্যে একটা হচ্ছে যে তমলুকে একেবারে এসপিকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া, এরকম একটা বিষয় ঘটেছিল, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তিনি ভায়োলেট করেছেন, এই বিষয়টা নিয়ে সেই মামলা তদন্ত চালানো যেতে পারে। এবং তার সঙ্গে কলকাতার মানিকতানা থানাতে একটা কেস রয়েছে, সেখানে একটা চাকরি দেওয়ার একটা কোনো মামলা, এই 2টো মামলাতে তদন্ত চালানো যেতে পারে। কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে, যখন খুশি শুভেন্দু অধিকারীকে ডাকবো এবং আটকে রাখবো, এইসব করলে কিন্তু চলবে না, কারণ তিনি একজন একেবারে জনপ্রতিনিধি এবং তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা, তার অনেক দায়িত্ব রয়েছে। সুতরাং
তার কখন সময় হবে, কোথায় তিনি স্বচ্ছন্দ বোধ করবেন, সেরকম এই বিষয়টা কিন্তু তার মতামতটা নিতে হবে যে আজকে ডাকলাম কালকে হাজির হয়ে যাও, এই জায়গায় এই সব করলে কিন্তু হবে না। তার দরকার আছে, তিনি সহযোগিতা করবেন, কিন্তু তার সঙ্গে আলোচনা করতে হবে যে কখন সময় হবে, কোথায় সময় হবে। সুতরাং শুভেন্দু অধিকারীকে যে ধরনের রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট, অনেকেই বলছেন এটা একেবারে নজিরবিহীন। বিশেষ করে যেটা অনেক সময় বলা হচ্ছিল যে মাঝে মধ্যেই একটা কেসে মানে একটা কেসের নাম জড়িয়ে দেওয়া হচ্ছিল শুভেন্দু অধিকারীর। ফলে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে একটা আশঙ্কা কাজ করছিল যে আমি যাই করতে যাবো সেখানেই তো দেখছি আমার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে তার ওপেনলি কাজের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছিল বই কি, কারণ একটা মামলায় যদি তিনি ফেস করবেন, তিনি কিন্তু কনফিডেন্ট যে আমার কিছুই হবে না, কারণ আমি তো অন্যায় করিনি। কিন্তু তবুও তো একটা আইনি বিষয় থাকে, আইনি লড়াইয়ের তো একটা সময় লাগে, সেটা নিয়ে তো ভাবনা চিন্তা করতে হয়। তাহলে কাজটা কখন করবেন? যদি দিনের পর দিন ওই কলকাতা হাইকোর্ট আর আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলতে সময় চলে যাবে, কখন কি করবেন? সুতরাং একটা অস্বস্তি ছিলই যে আমি ঘটনা জানিই না, অথচ আমার নামে কেস হয়ে গেছে, পরে জানতে পারছি। এই যে বিষয়গুলো সবসময় নিজেকে অ্যালার্ট থাকতে হতো, আইনজীবীদের সঙ্গে কথা বলতে হতো, একটা অতিরিক্ত সময় চলে যেত। কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট যেভাবে রক্ষা কবচ দিয়েছে, এটুকু বলা যায় যে শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটা স্বস্তিতে যে এরপর মামলা হবে, অন্তত আমার অত চিন্তার কোনো কারণ নেই, কারণ কলকাতা হাইকোর্ট একেবারে অবজার্ভ করবে যে সত্যি আমার অন্যায় রয়েছে কিনা। যদি অন্যায় থাকে আমাকে গ্রেপ্তার করবে, কিন্তু সেটা কিন্তু পুলিশ ঠিক করবে না। এখন কি ছিল যে পুলিশ চাইলে হয়তো গ্রেপ্তার করতে পারতো বা কিছু একটা মানে কেস সাজিয়ে তার নামে মামলা করে একটা অ্যাকশন নিতে পারতো। কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে তদন্ত চালানো যেতে পারে, কিন্তু কড়া করে স্টেপ নেওয়া যাবে না, মানে তাকে গ্রেপ্তার করা যাবে না। এইসব হচ্ছে কলকাতা হাইকোর্টের নজরে আনতে হবে। হাইকোর্ট যদি মনে করে হ্যাঁ এভিডেন্স রয়েছে, তখন নির্দেশ দেবে, গ্রেপ্তার করবে। সুতরাং ইচ্ছাকৃত, যেটা অনেক সময় বলার চেষ্টা হয় যে শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে সরকারের পুলিশকে ব্যবহার করে শুভেন্দু অধিকারীকে জব্দ করার চেষ্টা করছে, এই অভিযোগটা কিন্তু রয়েছে রাজনৈতিক মহলে। সেই জায়গাতে বলা যায় কলকাতা হাইকোর্ট যে ধরনের আজকে ডিরেকশন বা নির্দেশ দিয়েছে, এতে করে আর ইচ্ছাকৃত মিথ্যা মামলা যা খুশি দেবো আর হেনস্থা করবো, যখন খুশি ডেকে পাঠাবো, মানে ঘন্টা পর ঘন্টা আটকে রাখবো, যা খুশি করবো, এইসব কিন্তু আর করা যাবে না। কলকাতা হাইকোর্টের নজরে পরিষ্কার চলে এসছেন শুভেন্দু অধিকারী। তার বিষয়ে যখনই কিছু মামলা হবে, কলকাতা হাইকোর্ট কিন্তু সেখানে হস্তক্ষেপ করবে। তার নজরে কিন্তু যারা শুভেন্দু অধিকারী আইনজীবী, তারাও আনতে পারবেন যে অযথা আমাকে হেনস্থা করা হচ্ছে, আবার কিন্তু কলকাতা হাইকোর্ট পুরো ডিরেকশন দেবে। আজকে যে ধরনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, পরিষ্কার এই ধরনের রক্ষা কবচ একজন বিরোধী দলনেতাকে, মানে এটাকে নজিরবিহীন। এবং অনেকেই বলছেন দর্শক যে শুভেন্দু অধিকারীকে কার্যত জিরো বানানোর চেষ্টা করে আসছে তৃণমূল কংগ্রেস, যে মানে কীভাবে জব্দ করা যায়। কারণ শুভেন্দু অধিকারী যে ধরনের একজন বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং যেভাবে মানে সাহস দেখিয়ে মানে এরকম ভূমিকা পালন করছেন, আপনারা জানেন তার ডানাত বাহাত অনেকেই কিন্তু নানাভাবে কেস দেওয়া হচ্ছে, তাকেও অনেকভাবে জব্দ করার চেষ্টা করছে। তার সত্ত্বেও কিন্তু শুভেন্দু অধিকারী থামছেন না, মামলা হচ্ছে, একেবারে আইনি মোকাবেলা করছেন। সুতরাং এইসব করেও এখন অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারীকে বিভিন্নভাবে জড়িয়ে যেন তাকে জিরো বানানোর চেষ্টা হচ্ছিল, যাতে তিনি আর মুভ না করতে পারেন, যেন তার মধ্যে একটা কেসের ভয় ঢুকে যায়, বা বিভিন্নভাবে একটা জব্দ করার চেষ্টা হচ্ছিল। কিন্তু জিরো বানাতে গিয়ে শুভেন্দু অধিকারীকে কার্যত হিরো বানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। এখন তিনি কিন্তু ওপেন কাজটা করতে পারবেন, ওপেন খেলতে পারবেন, আর ওইসব অহেতুক আইনি জালে জড়িয়ে দেওয়া এই ভয়টা কিন্তু আর থাকবে না। ভয় এমনিতে করেন না, কিন্তু যে বললাম সময়টা চলে যায়, এটা কিন্তু আর থাকবে না। ফলে এবং শুধু তাই নয়, আজকে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, শুভেন্দু অধিকারীর গুরুত্বটা বুঝিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী সম্পর্কে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সুতরাং শুভেন্দু অধিকারীর গুরুত্ব রয়েছে। এবং তার উপর তার দিকে যে ধরনের অভিযোগগুলো তোলা হচ্ছিল, সেগুলো সব এই ধরনের অভিযোগ সাজানো। তার হলে 3টে মামলার উপরে এখন স্টে অর্ডার দিয়ে দিল। সুতরাং এই যে বিষয়টা, শুভেন্দু অধিকারীর গুরুত্বটা কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে আজকের পর থেকে, কাজের জায়গাটাও বেড়েছে, তিনিও কিন্তু অনেকটা এনার্জি পেলেন। পরিষ্কার আপনাদেরকে আমি শোনালাম প্রথমেই, তিনি কিন্তু একটা ক্ষোভ রয়েছে মিডিয়ার প্রতি, বুঝতেই পারছেন, কারণ তার এই মামলা নিয়ে অনেক কিছু হচ্ছে। সকালে তিনি চিঠি দিয়ে মানে মেল করে জানিয়েছেন আমি যেতে পারছি না, তারপরে কখন ফার্স্ট হাফই কিন্তু হয়ে গেছে, কলকাতা হাইকোর্ট বলেছে এখনই মানে ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তা সত্ত্বেও বিভিন্ন মিডিয়াতে দেখেছেন সকাল থেকে সেই একই হেডলাইন চলছিল যে তিনি হাজিরা দেননি, হাজিরা এড়ালেন, তিনি যাননি ভবনে, আর অভিষেক গেছেন মানে ইডিতে। এই যে কথাগুলো চলছিল বিভিন্ন মিডিয়াতে, হতে পারে সেটা দেখে তারা হয়তো একটা খারাপ লেগেছে। একেবারে চটিচাটা মিডিয়া এইভাবে তিনি কিন্তু আজকে আক্রমণ করলেন এবং বললেন যিনি এই ব্লুপ্রিন্টটা সাজিয়েছেন, এই ষড়যন্ত্রটা করেছেন, তাকে প্রশ্ন করুন কি হয়েছে, আমি কিছু বলবো না। এই রক্ষা কবচ পাওয়ার পর তিনি কিন্তু সে অর্থে রিয়াকশন দেননি, একটা ক্ষোভের জায়গা তিনি কিন্তু প্রকাশ করেছেন। তবে এটুকু খবর পাচ্ছি দর্শক,
তিনি কিন্তু অনেকটা এনার্জি পেয়ে গেছেন, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং শুভেন্দু অধিকারী, যিনি বিজেপি নেতা এবং বিরোধী দলনেতা, তিনি যেভাবে আজকে রক্ষা কবচ পেয়েছেন তাকে দেখে বা তার এই যে বিষয়টা দেখে কিন্তু আবার বিজেপি যেন নতুন করে চাঙ্গা হতে শুরু করেছে যে না, কলকাতা হাইকোর্ট রয়েছে যেখান থেকে আমরা কিন্তু বিচারটা পেতে পারি। দর্শক, আমি শুধু একটা বক্তব্য দিয়ে শেষ করব যে আজকে যখন শুভেন্দু অধিকারীকে ভবানী ভবনে ডাকা হয়েছে বলে খবর হচ্ছিল বিভিন্ন মিডিয়াতে, তৃণমূলের নেতারা অনেকেই কিন্তু অনেক রকম প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। আর আমি শুধু তার আগে একটা টুইট শুভেন্দু অধিকারী কিন্তু আজকে করেছিলেন, সেই টুইটটা পরিষ্কার আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, যে চিত্ত জেতা ভয় শূন্য উচ্চতা শির, এই একেবারে কবিগুরুর এই লাইন ধরে একটা তিনি টুইট করেছিলেন। কিন্তু আমি শুধু আপনাদেরকে শেষ করব কুণাল ঘোষের একটা বক্তব্য দিয়ে, যে কুণাল ঘোষ আজকে সকাল থেকে অনেক কথা বলছিলেন, বেশ গলার জোরে কথাগুলো বলছিলেন, এমন ভয়েস উঁচু করে বলছিলেন যে একজন মানে ষড়যন্ত্রের শিকার, তা সত্ত্বেও ইডির কাছে গেছেন, আর একজন তিনি গর্তে ঢুকে পড়ছেন, মানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলছিলেন। কিন্তু যখন কলকাতা হাইকোর্ট এই ধরনের রক্ষা কবচটা দিয়ে দিল, তারপর শুধু কুণাল ঘোষের সুরটা আপনাদেরকে দেখাবো, যে তিনি তার সুরটা কতটা নরম না কতটা গরম। দর্শক, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে যখন এরকম একটা রক্ষা কবচ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, তারপর সাংবাদিক সম্মেলন করেছেন কুণাল ঘোষ। সেই সম্পর্কে কি বলেছেন, কিভাবে বলেছেন, কি বডি ল্যাঙ্গুয়েজ, পরিষ্কার দেখুন। একটা সময় এক রকমভাবে যা খবর আসছে তাতে গোটা কোর্ট অর্ডারটা পুরোদস্তুর খতিয়ে যতক্ষণ না আমাদের শীর্ষ নেতৃত্ব এবং আইনজীবীরা দেখছেন পুরোপুরি বলা খুব মুশকিল। তবে এইটুকু আমরা শুধু আপাতত প্রাথমিকভাবে বলতে পারি যে শুভেন্দু অধিকারী চেষ্টা করছিলেন যা যা মামলা আছে সেগুলি সব স্থগিত হয়ে যাবে, তাকে কোথাও কোনো জেরার মুখে যেতে হবে না, সিআইডি ডাকলে যেতে হবে না, এই ধরনের একটা চেষ্টা হচ্ছিল। তবে হঠাৎ তাঁর শিবির থেকে বলা হতে আরম্ভ করলো চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেতা শির, ওই অংশটা বলেননি। নিম্ন জেতা মেরুদণ্ড এবং যেখানে হৃৎপিণ্ড, হৃদয়, মস্তিষ্ক সব বিকৃত, সেই পার্টটা তিনি বলেননি। তো বিষয়টা হচ্ছে তারা দেখাতে চাইছেন যে গ্রেফতার করা যাবে না, এটাকে রক্ষা কবচ হিসেবে দেখাতে চাইছেন। আমার মনে হয় এত তাড়াতাড়ি এরকম উপসংহারে পৌঁছানোর কোনো কারণ ঘটেনি, কারণ গ্রেফতারির কথাটা কোথায় এসেছিল? এরম তো কোনো ঘটনা ঘটেনি যে গ্রেফতারির একটা চেষ্টা হচ্ছিল, সেই গ্রেফতারি কোর্ট ঠেকিয়ে দিয়েছেন, ব্যাপারটা আদৌ সেরম নয়। দর্শক, বলছে যে গ্রেফতারের কথা কোথায় এলো, এখন গ্রেফতার ঠেকিয়ে দিয়েছে এসব কথা বলা হচ্ছে। দর্শক, আপনাদের নিশ্চয় মনে থাকবে টুইটের বিষয়টা, যে যখন শুভেন্দু অধিকারী তমলুকে এই মানে ফোন কল রেকর্ড নিয়ে কথা বলেছিলেন, তখন কিন্তু এই কুণাল ঘোষরা বলেছিলেন তার মানে তার তো সব তথ্য রয়েছে, তাকে তো কাস্টডিতে নেওয়া উচিত। পেগাসাস ইস্যু নিয়ে কত কথা বলেছিলেন না? আজকে বলছেন কোথায় বলা হয়েছে গ্রেফতারের কথা? আসলে গ্রেফতারের উপর রক্ষা কবচ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট, তারপরে তো সুর নরম, এখন বলছে যে ডাকতেই পারে, কোনো কেসে নাম জড়ালে ডাকা হতেই পারে, এইসব কথা এখন বলছেন। গ্রেফতারের কথা কে বলেছে? এখন গ্রেফতারের কথা কে বলেছে? এর আগে তো কাস্টডিতে নিয়ে এই করা উচিত, সেই করা উচিত, কত কথা তো আমরা বলতে শুনতাম কুণাল ঘোষদের গলাতে, একেবারে কিন্তু এখন টান করে যাচ্ছে। মানে বলছেন একটা কথা যে যে সবকটা কেসই তো মানে একেবারে স্টে করেনি, তাহলে কি হয়েছে? উনি চেয়েছিলেন সবকটা কেসে স্টে করে, সবকটাতে করেনি। আরে 5টার মধ্যে 3টে কেসে স্টে করেছে, আরে একটা কেসে স্টে হবে কি কেন? একটা কেসে স্টে হবে কেন? নিশ্চয় তাহলে সাজানো গোছানো কিছু একটা তো হয়েছিল বলেই তো কলকাতা হাইকোর্ট এই স্টেপটা নিয়েছে। 5টার মধ্যে 3টে স্টে হয়, তার মানে 3টে ভুয়ো মনে করেছে বা কোনো একটা অসঙ্গতি মনে করেছে কলকাতা হাইকোর্ট। 3টের মধ্যে আমি বলছি একটাতেও কেন স্টে হবে? একটাতেও কেন স্টে হবে? কেন কেন রাজ্যের যারা আইনজীবী তারা কেন এস্টাবলিশ করতে পারেনি? কেন কলকাতা হাইকোর্টের বিচারপতির সামনে তারা কনভিন্স করতে পারেনি না এই মামলাগুলো চলা দরকার হয়েছে? কেন পারেননি? নিশ্চয় সাফিসিয়েন্ট ডকুমেন্ট দিতে পারেনি, এভিডেন্স দিতে পারেনি। 5টার মধ্যে 3টেতে স্টে, 2টোতে বলেছে না তদন্ত চলবে কিন্তু গ্রেফতার করা যাবে না, আর 3টে যে স্টে করে দিয়েছে, তার মানে কোথায়, মানে কতটা দুর্বল ছিল পুরো বিষয়টা পুলিশের তরফ থেকে, যে সেখানে এই তদন্ত চালিয়ে যাবার নির্দেশই পায়নি, স্টে করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এটা লজ্জার বিষয় নয় যে 5টার মধ্যে 3টে স্টে হয়ে গেল? এটা স্বীকার করবেন না কুণাল ঘোষরা? এই পড়া যায়, একটা মুখ থুবড়ে পড়া বলা যায়। এটা কি হয়েছে? এত কথা বলছিলেন আর 3টে স্টে হয়ে গেল, ডকুমেন্ট এভিডেন্স দিতে পারেনি। দর্শক কি বলবেন? নিশ্চয়ই আপনাদের কোনো মতামত থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।